হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের প্রশ্ন নিয়ে চলে এসেছি। এর আগে আমরা কনস্টিটিউশনের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এর আগে দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই কনস্টিটিউশনের এটা হচ্ছে তৃতীয় নম্বর ক্লাস। তো এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব প্রচণ্ড ভাইটাল প্রশ্ন। প্রত্যেক কটা প্রশ্ন হচ্ছে প্রচণ্ড ভাইটাল প্রশ্ন এবং এই প্রত্যেক কটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা সামনের যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা মানে প্রশ্ন কিন্তু পেতে চলেছো, যে তথ্যগুলো আমি দেবো। তো খুব মন দিয়ে আজকের ক্লাসটা করবে এবং যে তথ্যগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটুখানি লিখে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করব। তবে শুরু করবার আগে তোমাদেরকে আরেকবার একটুখানি বলে নিতে চাই যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের তোমাদের মধ্যে যারা যারা আমাদের পেইড থিওরি ক্লাসটি করতে চাও এবং পেইড প্র্যাকটিস ক্লাসটি যারা যারা করতে চাও তারা তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ 8813005030 8813005030 এই নাম্বারটাই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ফোন করবে না, ফোন কিন্তু এই নাম্বারে নেওয়া হবে না বা তোমরা পাবে না এই নাম্বারে ফোন, কিন্তু তোমরা এই নাম্বারে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও। এবং আরেকটা নাম্বার বলে দিচ্ছি 9831394273 9831394273 এই নাম্বারে তোমরা কল করতে পারো, কিন্তু কল করবার আগে অবশ্যই একবার কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ একবার করে নিও। হোয়াটসঅ্যাপ মেসেজ করবার পর আমাদের সাথে যখন তোমাদের কথা হবে তারপরে তোমরা আমাদের সাথে ফোনে কিন্তু যোগাযোগ করতে পারবে। তো আমাদের পেড প্র্যাকটিস ব্যাচ এবং পেড থিওরি ব্যাচের সম্পর্কে তোমাদের যাবতীয় যা কোয়ারিজ আছে সেগুলো কিন্তু তোমরা এই দুটো নাম্বার থেকে কিন্তু পেয়ে যাবে, বা তোমাদের সমস্ত কোয়ারিজ কিন্তু এই নাম্বার দুটোতে সলভ করে দেওয়া হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। খুব ইম্পর্টেন্ট ক্লাস, বেশি দেরি করব না। চলো দেখো, আমাদের প্রথম প্রশ্নটায় আমাদের যেটা বলা হচ্ছে যে which are the two most essential rights of the democracy? ডেমোক্রেসি দুটো মোস্ট ইম্পর্টেন্ট এসেন্সিয়াল রাইট কোনটা, মানে কোন দুটো? তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে দেখো ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। ইকুয়ালিটি মানে হচ্ছে তোমার সমতা এবং ফ্রিডম বা লিবার্টি মানে হচ্ছে তোমার স্বাধীনতা। এবার এই আমরা বলতে পারি যে তোমার ফ্রিডম, এই ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম আর দ্য টু রাইটস দ্যাট আর মোস্ট এসেন্সিয়াল টু এ ডেমোক্রেসি। ডেমোক্রেসির জন্য এই দুটো রাইট কিন্তু মারাত্মকভাবে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে এই রাইট দুটো কেন এতটা ইম্পর্টেন্ট আমাদের ডেমোক্রেসির জন্য। তার আগে বুঝতে হবে ডেমোক্রেসির ব্যাখ্যাটা কি। দেখো, ডেমোক্রেসি কথাটা তোমার দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে, একটা হচ্ছে তোমার ডেমস আর একটা হচ্ছে ক্র্যাটস। ডেমোস এবং ক্র্যাটস এই দুটো গ্রিক ওয়ার্ড থেকে কিন্তু তোমার হচ্ছে যে ডেমোক্রেসি কথাটা এসছে। তো এই দুটো ওয়ার্ডকে মিলিয়ে কিন্তু ডেমোক্রেসি শব্দটা বা যে ডেমোক্রেসি কথাটা কিন্তু এসছে। তো ডেমস মানে কি? ডেমস মানে হচ্ছে পিপলস এবং ক্র্যাটস মানে কি? ক্র্যাটস মানে হচ্ছে রুল। অর্থাৎ ডেমোক্রেসি বলতে আমরা এইটা বুঝি যে ইট ইজ এ ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন হোয়ার পিপল রুল এক্সিস্ট। ঠিক আছে? ইট ইজ এ ওয়ে অফ অ্যাডমিনিস্ট্রেশন হোয়ার পিপল রুল এক্সিস্ট। এবার দেখো, পিপল রুল যদি আমাদেরকে এক্সিস্ট, যদি পিপল রুল যদি এক্সিস্ট করতে হয় তাহলে কিন্তু এই ইকুয়ালিটি, সমতা এবং স্বাধীনতা এই দুটো কিন্তু থাকতেই হবে। ঠিক আছে? তো এটা একটুখানি মাথায় রেখো এবং ডেমোক্রেসির যে ব্যাখ্যাটা দিলাম সেটা কিন্তু একটু মাথায় রেখো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। দেখো, তার পরবর্তী প্রশ্নটা তোমাদের মানে প্রচুরবার এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামে এসে গেছে। যে কোনো এক্সামে, রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় সরকার বলো, যে কোনো এক্সামে এবং অনেক বড় বড় এক্সামে এই প্রশ্নটা এসে গেছে। কি বলা হচ্ছে দেখো, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ডিড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রোনাউন্স দ্য থিওরি অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন? ঠিক আছে?
তো এর মধ্যে কোন কেসে মানে নিম্নলিখিত কোন কেসে আর কি তোমার হচ্ছে যে সুপ্রিম কোর্ট আর কি তোমার হচ্ছে যে এই দ্য থিওরি অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এটাকে প্রোনাউন্সড করেছেন? তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে দেখে রাখো কেশব ভারতী কেস 1930 এই 1973 কেশব ভারতী কেস 1973। তো এটা কি বলা হচ্ছে না বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কুড নট বি অ্যাপ্রোপ্রিয়েটেড ইভেন বাই এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। মানে হচ্ছে তোমার কনস্টিটিউশনের যখন সংশোধন হবে সেই সময়ও কিন্তু তোমার হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাব্রোগেট করা যাবে না। কুড নট বি অ্যাব্রোগেট, এটা একটুখানি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই কেশব ভারতী কেসের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে এই ডক্টরিন বা এই থিওরিটা কিন্তু প্রথমবারের জন্য আর কি লাইমলাইটে আসে। এটা একটুখানি মাথায় রাখবে। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের মাধ্যমে বা এই বেসিক স্ট্রাকচার মানে যেটা বলা হচ্ছে এর মাধ্যমে আমরা কিন্তু দেখছি যে কনস্টিটিউশনের সুপ্রিমেসিকে কিন্তু এটা কিন্তু শো করছে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু কনস্টিটিউশনের সুপ্রিমেসিটা শো হচ্ছে। তো এই জায়গাটা একটুখানি মাথায় রাখবে যে বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান নট বি অ্যাব্রোগেটেড ইভেন বাই এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, সংশোধনের সময়ও কিন্তু এটা অ্যাব্রোগেট করা যাবে না। এটা একটু খুব ভালো করে কিন্তু মাথায় রেখো, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই প্রশ্নটা তোমরা দেখবে তোমাদের যে কোনো এক্সামে কোনো না কোনো বার এসেছে। এটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমি পরবর্তীকালে তোমরা যদি কমেন্টে জানাও তো এই ইম্পর্টেন্ট যে কেসগুলো আছে এই কেস রিলেটেড আমি একখানা তোমাদের কিন্তু মানে ক্লাস কিন্তু আমরা ইউটিউবে আনতে পারি, যদি তোমরা কমেন্টে অবশ্যই জানাও তবেই। চলো পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তো পরবর্তী প্রশ্ন খুব বুঝে বুঝে আজকের ক্লাসটা করবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং খুব বুঝে বুঝে করবে। ঠিক আছে, তো চলো এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে দেখো, এভরি ল ইনঅ্যাক্টেড বাই দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বি ইন কনফর্মিটি উইথ দ্য মানে ল মানে প্রত্যেকটা ল মানে গভর্নমেন্ট যখন প্রত্যেকটা ল ইলেক্টেড করবে তখন কার অনুসারে লগুলো ইনঅ্যাক্টেড করবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে দেখে রাখো কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশনাল ওয়েতে বা কনস্টিটিউশনকে অনুসরণ করে বা কনস্টিটিউশনকে আর কি কনস্টিটিউশনের অনুসারে তোমার হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু তার যে কোনো ল কিন্তু এনাক্ট করতে পারবে। মানে কনস্টিটিউশনের অনুসারে কিন্তু তোমার হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু ল এনাক্ট করতে পারবে। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো, এটা একটু মাথায় রেখো। অনেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, অনেকে আবার প্রিহাম্বল করে আসে, কিন্তু মাথায় রাখবে কনস্টিটিউশন এটার অ্যান্সার হবে। অনেক ছেলে মেয়ে এই জায়গাটা সামান্য কারণে ভুল করে ফেলে, কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই আমি বলবো না, কিন্তু এই জায়গাগুলোতে গুলিয়ে ফেলে। কারণ এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো কিন্তু খুব ভাইটাল, বিশেষ করে পার্লামেন্ট বলছি প্রিহাম্বল, ফান্ডামেন্টাল রাইট, এই জায়গাগুলোতে কিন্তু ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা কিন্তু গুলিও না, বা তোমরা কিন্তু এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করে এই মানে প্রশ্নটার অ্যান্সার দিও। আচ্ছা, চলো তারপরের প্রশ্নতে আমরা আসি। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। তো আমাদের প্রথম স্টেটমেন্টে কি বলা হয়েছে না, আমরা প্রথমে প্রত্যেকটা স্টেটমেন্ট একটু দেখে নিই। তো প্রথম স্টেটমেন্টে আমাদের যেটা বলা আছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন জুলাই 1949। ঠিক আছে, ইন জুলাই 1949। তো এটা তো ঠিক নয়, আমি বলে দিচ্ছি।
দেখো মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু তোমার হচ্ছে যে ন্যাশনাল ফ্ল্যাগ আর কি তোমার হচ্ছে যে এ করেছিলেন হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ আর কি অ্যাডপ্ট করেছিল হচ্ছে তোমার 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখবে। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করছে হচ্ছে 22শে জুলাই 1947 খ্রিস্টাব্দে। আচ্ছা, তো তারপরে তারপরের অপশনটা দেখি, একটু নিচে আছে দেখে নাও। আচ্ছা, দেখো তার পরের অপশনে আমাদের যেটা বলা হচ্ছে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল সং ইন জানুয়ারি 1948। তো আমাদের যেটা বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল সং আর কি অ্যাডপ্ট করছে হচ্ছে 1940 1948-এ। এটাও কিন্তু এই স্টেটমেন্টটাও কিন্তু আমাদের ভুল। আমাদের কারেক্ট স্টেটমেন্ট জানতে চেয়েছে, এটাও কিন্তু আমাদের ভুল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা তোমরা সকলেই জানো। তো এই জনগণ মন এটাকে আর কি অ্যাডপ্ট করা হচ্ছে হিন্দি ভার্সনে, মানে হিন্দি ভার্সনে এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর কি অ্যাডপ্ট করছে। এবং এটা অ্যাডপ্ট হচ্ছে তোমার 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। মানে এখানে জানুয়ারি 1948 দিয়েছে, তো 24শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কিন্তু এটাকে অ্যাডপ্ট করা হয়েছে। খুব ভালো করে এই জায়গাটা মাথায় রেখো। তারপরের স্টেটমেন্ট আমাদের কি বলা হচ্ছে না, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি র্যাটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ ইন মে 1947। এইটাও কিন্তু আমাদের ভুল। কি বলা হচ্ছে এখানে 1947 বলা হয়েছে মে মাসে, কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি র্যাটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ অফ কমনওয়েলথ ইন মে 1949। 1947 এখানে বলা হয়েছে, 1949, তাহলে আমাদের এই স্টেটমেন্টটাও ভুল। তাহলে লাস্ট স্টেটমেন্টটা কিন্তু আমাদের ঠিক হবে, কারণ এই একটাই অপশন আছে আর, তো এটাই আমাদের ঠিক হবে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আহ, যে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড দ্য ন্যাশনাল অ্যানথেম ইন জানুয়ারি 1950। তো আমাদের ন্যাশনাল অ্যানথেম 1950-তে কিন্তু তোমার হচ্ছে যে অ্যাডপ্ট করা হয়েছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, 1950-তে আচ্ছা, তারিখটা একটু বলে দিই, 24শে জানুয়ারি 1950-তে কিন্তু আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু ন্যাশনাল অ্যানথেম আর কি অ্যাডপ্ট করেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা যখন এলো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু ফার্স্ট মানে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা কিন্তু প্রথম, বা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু প্রথম ডিমান্ড করেছিলেন হচ্ছে এম এন রয় 1934-এ। ঠিক আছে, এম এন রয় 1934-এ প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিমান্ড করেছিল। অফিসিয়াল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিমান্ড করেছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935-এ। এর একটুখানি মাথায় রেখো। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিং হয়েছিল হচ্ছে ডিসেম্বর 1946-এ, এবং সচ্চিদানন্দ সিনহা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই ডাক্তার রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট আর কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হলেন, এবং ভাইস প্রেসিডেন্ট হলেন হচ্ছে, পার্মানেন্ট ভাইস প্রেসিডেন্ট হলেন হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি বা এইচ.সি. মুখার্জি। ঠিক আছে, আমি আরো ইনফরমেশন দেবো তোমাদের পরবর্তী প্রশ্নগুলোতে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে। তো চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে দেখো, যে how many female member were part of constituent assembly that framed the constitution of India? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তোমার কতজন আর কি ফিমেল মেম্বার ছিল, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে 15। ঠিক আছে, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল স্ট্রেংথ ছিল হচ্ছে 389। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির তোমার টোটাল স্ট্রেংথ ছিল হচ্ছে 389, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র
তোমার 15 জন কিন্তু তোমার হচ্ছে যে এই ছিলেন, মানে 15 জন কিন্তু তোমার হচ্ছে যে মহিলা আর কি সদস্যা ছিলেন। তো এইবারে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে টোটাল যে মেম্বার আমি বললাম 389, ঠিক আছে? এই 389 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 210 জন ছিলেন হচ্ছে ইলেক্টেড মেম্বার, 93 ছিলেন হচ্ছে তোমার নমিনেটেড বাই দ্য প্রিন্সলি স্টেট নমিনেটেড মেম্বার, এবং তোমার হচ্ছে যে আরো 4 জন ছিলেন, ইনারাও নমিনেটেড ছিলেন ফ্রম তোমার হচ্ছে যে চিফ কমিশনারেট। তাহলে 210 জন ছিলেন হচ্ছে তোমার ইলেক্টেড, 97 জন ছিলেন হচ্ছে তোমার নমিনেটেড। এই 97 জনের মধ্যে 93 জন ছিলেন হচ্ছে নমিনেটেড ফ্রম প্রিন্সলি স্টেট, এবং 4 জন ছিলেন হচ্ছে তোমার নমিনেটেড ফ্রম চিফ কমিশনারেট। এটা একটুখানি কিন্তু মাথায় রেখো। এবং এই 210 জনেরও একটা ভাগ আছে, মানে এই 210 জন যে ইলেক্টেড আছে এর মধ্যেও ভাগ আছে। এর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরির হচ্ছে এই সরি 290, এই 210 বললাম, এটা 292 হবে, হ্যাঁ? 292, 200 এই 292, এটা একটু মাথায় রেখো। আর এই 292 এরও একটা ভাগ আছে, সেটা হচ্ছে এর মধ্যে 210 জন হচ্ছে তোমার জেনারেল, তারপরে হচ্ছে তোমার আ 78 জন হচ্ছে তোমার মুসলিম, ঠিক আছে? এবং 4 জন হচ্ছে তোমার শিখ। তো এই ভাগটাও একটুখানি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। মানে 292, দেখো, 389 মেম্বার ছিল, তার মধ্যে 292 মেম্বার ইলেক্টেড, 97 মেম্বার নমিনেটেড। এই 292 মেম্বারের মধ্যে 210 জন ছিল হচ্ছে, মানে 210 জন মেম্বার হচ্ছে তোমার এর দ্বারা মানে জেনারেল। মুসলিমদের জন্য হচ্ছে 78, মানে মুসলিম কমিউনিটির মানুষদের জন্য হচ্ছে 78টা সিট, আর 4টে সিট হচ্ছে তোমার মানে এদের জন্য, শিখদের জন্য। এটা একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, তো এটা একটুখানি ভালো করে মাথায় রেখো। হুম। আর আরেকটা জিনিস মাথায় রেখো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু তোমার ক্যাবিনেট মিশন প্ল্যানের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু গঠন হয়েছিল, ঠিক আছে? ক্যাবিনেট মিশন প্ল্যানের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু গঠন হয়েছিল। এটা একটু মাথায় রেখো। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্নতে আমাদের কি বলা হচ্ছে দেখো, যে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য হাউস কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হাউস কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখান থেকে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিতে পারবো। আহ, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার বি পট্টবী সীতারামাইয়া। বি পট্টবী সীতারামাইয়া। এবার একটুখানি ভালো করে তোমরা শুনবে, সেটা হচ্ছে যে মেজর কমিটিস যেগুলো ছিল, এবং সেই মেজর কমিটিসের যারা আর কি চেয়ারম্যান যারা ছিল সেগুলো আমি একটু বলে যাচ্ছি, তোমরা একটু শুনে নাও, মানে তোমরা শুনবে অবশ্যই এবং লিখেও নেবে। দেখো, প্রথমেই আসছে হচ্ছে আমাদের ড্রাফটিং কমিটি মেজর কমিটিসের মধ্যে, এবং এই চেয়ারম্যান ছিলেন হচ্ছে বি আর আম্বেদকর। তারপরে আসছে হচ্ছে দেখো ইউনিয়ন পাওয়ার কমিটি, এর চেয়ারম্যান হচ্ছেন তোমার জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এর চেয়ারম্যান হচ্ছে তোমার জওহরলাল নেহেরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এর চেয়ারম্যান হচ্ছেন তোমার সর্দার বল্লভভাই প্যাটেল, ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে আসছে হচ্ছে তোমার অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, তারপর হচ্ছে তোমার মাইনরিটিস অ্যান্ড ট্রাইবালস এক্সক্লুডেড এরিয়াস, হ্যাঁ, অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এর চেয়ারম্যান হচ্ছে তোমার ভাইসরয়। এবং এই পার্টিকুলার যে কমিটি যেটা ছিল, এই অ্যাডভাইজারি কমিটি অন তোমার ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি কমিটি, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এই কমিটির কিন্তু আরো কতগুলো সাব কমিটি ছিল। তো এই সাব কমিটিগুলো নিয়ে আমরা একটু বলে নিই। এই সাব কমিটির মধ্যে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি। ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির চেয়ারম্যান বলতে পারো জে বি কৃপালিনী। মাইনরিটিস সাব কমিটি, মাইনরিটিস সাব কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে তোমার এই হরেন্দ্র কুমার মুখার্জি, ঠিক আছে, এইচ সি মুখার্জি।
যার কথা বললাম, ভাইস প্রেসিডেন্ট ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, মহেন্দ্র কুমার মুখার্জি। তারপরে দেখো, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াস অ্যান্ড আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়াল এক্সক্লুডেড এরিয়াস সাব কমিটি। এই কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছে গোপীনাথ বরদলৈ। ঠিক আছে, গোপীনাথ বরদলৈ, এটা একটু মাথায় রেখো। তারপরের যে সাব কমিটি আসছে এর আন্ডারে, সেটা হচ্ছে তোমার excluded and partially excluded areas apart from those in Assam। ঠিক আছে, সাব কমিটিস। এর আর কি তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিলেন হচ্ছে তোমার এভি থাক্কর। এর একটু মাথায় রাখবে। তাহলে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এই এক্সক্লুডেড এরিয়াস, এর আর কি চেয়ারম্যান ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এর আন্ডারে যেসব সাব কমিটিস গুলো ছিল, হ্যাঁ, এই কমিটির যেসব সাব কমিটিস গুলো ছিল তারও চেয়ারম্যান, এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আর বাদ বাকি যেসব মেজর কমিটিস গুলো আছে সেগুলো দেখো। আম, তোমার হচ্ছে রুলস অফ প্রসিডিওর কমিটি, রাজেন্দ্র প্রসাদ চেয়ারম্যান ছিলেন। স্টেট কমিটি, জওহরলাল নেহেরু চেয়ারম্যান ছিলেন। তারপর হচ্ছে তোমার স্ট্রিং কমিটি, রাজেন্দ্র প্রসাদের চেয়ারম্যান ছিলেন। ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড এইচওসি কমিটি, এরও চেয়ারম্যান তোমার রাজেন্দ্র প্রসাদ ছিলেন। কমিটি ফর দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, জিভি মাভলাঙ্কার। ইনি আর কি তোমার ছিলেন। এই জিভি মাভলাঙ্কারকে কিন্তু তোমার আহ, লোকসভার জনক, মানে ফাদার অফ লোকসভাও কিন্তু বলা হয়। ঠিক আছে, জিবি মাভলাঙ্কার, ইনি প্রথম স্পিকার ছিলেন আর কি। যাই হোক, তারপরে আসছে হচ্ছে তোমার হাউস কমিটি। হাউস কমিটি চেয়ারম্যান হচ্ছে তোমার বি পট্টবি সীতারামাইয়া। ল্যাঙ্গুয়েজ কমিটি হচ্ছে তোমার মটুরি সত্যনারায়ণা। তারপরে হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটির হেড, মানে চেয়ারম্যান ছিলেন হচ্ছে কে এম মুন্সি। ঠিক আছে, তো এইগুলো একটু পজ করে করে সকলে লিখে নেবে, বা বারবার শুনে শুনে একটু লিখে নেবে, নোট ডাউন করে নেবে। এগুলো কিন্তু তোমাদের জন্য বাবা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তো তার পরবর্তী প্রশ্নতে আমাদের কি জিজ্ঞাসা করা হচ্ছে, যে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ রিকগনাইজড বাই সেকশন ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947-এর কততম সেকশনে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে রিকগনাইজ করা হয়? তো আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে, দেখে রাখো, 8 clause 1। ঠিক আছে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 8 clause 1-এ আমাদের কিন্তু তোমার হচ্ছে যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে আর কি রেকগনাইজ করা হচ্ছে, এটা একটুখানি মাথায় রেখো। এবং একটা জিনিস তোমাদেরকে এখানে বলে নিই, সেটা হচ্ছে যে দেখো, আহ, স্বরাজ্য পার্টি কনফারেন্সে প্রথমবার 1934 খ্রিস্টাব্দে 3 মে কিন্তু এর ডিমান্ড কিন্তু উঠেছিল, মানে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। এটা পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট পেপার প্রপোজালের মাধ্যমে কিন্তু এটা রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, হোয়াইট পেপার প্রপোজালের মাধ্যমে এটা কিন্তু রিজেক্ট হয়ে গেছিল। তারপরে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, আহ 1946 খ্রিস্টাব্দ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাচ্ছি যে যখন ভারতবর্ষতে ক্যাবিনেট মিশন আসছে, এই ক্যাবিনেট মিশনে অনেকে ভুল করো, ভালো করে শুনে রাখো, ক্যাবিনেট মিশন 3 ম্যান ডেলিগেশন ছিল। এই 3 ম্যান মানে 3 জনের মধ্যে যারা যারা ছিল, একটু ভালো করে নামটা তোমরা একটুখানি শুনে রাখো। আহ, স্যার পেথিক লরেন্স, ঠিক আছে, স্যার ফেডরিক পেথিক লরেন্স। আম, তারপরে ছিলেন হচ্ছে তোমার স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। একটা জিনিস মাথায় রাখবে যে প্রেসিডেন্ট বা এই ক্যাবিনেট মিশনের আর কি হেড, মানে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে, মাথায় রাখবে, এই পেথিক লরেন্স। ঠিক আছে, অনেকে তোমরা ভুল করে কিন্তু এখানে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস করে দিয়ে আসো, কারণ স্ট্র্যাফোর্ড ক্রিপস বা ক্রিপস মিশন কিন্তু 1942 খ্রিস্টাব্দে এসেছিল, এবং ক্যাবিনেট মিশন কিন্তু 1946। এই দুটোর মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। ঠিক আছে, এই ক্রিপস মিশনে আমরা দেখতে পাই যে স্ট্র্যাফোর্ড ক্রিপস বা ক্রিপস কিন্তু তোমার হচ্ছে যে চেয়ারম্যান ছিলেন, ওটা 1 ম্যান ডেলিগেশনই ছিল। এটা একটুখানি মাথায় রেখো। আচ্ছা,
তারপরে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল সেখানে কিন্তু সব থেকে বেশি মানে মোস্ট অফ দ্য মেম্বার্স তারা কিন্তু তোমার হচ্ছে যে মেল হিন্দুস ছিল, ঠিক আছে? মানে বেশিরভাগ মেম্বার্সই আর কি তোমার হচ্ছে যে হিন্দুস ছিল এবং মেল হিন্দুস। এবারে 15 জন তোমার হচ্ছে ওম্যান ছিল, যেটার সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করলাম। আর এছাড়াও প্রত্যেকটা মেজর মানে প্রত্যেকটা আর কি মেজর যে রিলিজিয়ান মানে রিলিজিয়াস যে কমিটিগুলো ছিল, তো সেখান থেকে অন্ততপক্ষে ২ জন মেম্বার কিন্তু ছিলেন। অন্ততপক্ষে ২ জন মেম্বার ছিলেন। এট লিস্ট 2 মেম্বার্স ফ্রম ইচ কমিউনিটি। ঠিক আছে? তো এইগুলো একটুখানি কিন্তু মাথায় রেখো। খুব ইম্পোর্টেন্ট। আর এই প্রশ্নটা সাংঘাতিক ইম্পোর্টেন্ট। খুব ভালো করে এটা মাথায় রেখো। আচ্ছা। চলো তার পরবর্তী প্রশ্নতে আসি। দেখো জি.ভি. মাভলাঙ্কার। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। তো এখানে আমাদের দেখো কি বলা হচ্ছে যে জি.বি. মাভলাঙ্কার ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্যাশ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মানে মানে কোন কমিটির আর কি উনি আর কি তোমার হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোন কমিটির উনি আর কি চেয়ারম্যান ছিলেন। এখানে আমাদের মাথায় রাখতে হবে, মানে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে তোমার কমিটি অন দ্য ফাংশনস। ঠিক আছে? এটা অবশ্য আমরা একটু আগে আলোচনা করলাম। যে কমিটিগুলোর লিস্ট আমরা এখানে আলোচনা করলাম সেগুলো কিন্তু আমরা এখানে বলে দিলাম। মানে ওগুলো কিন্তু আমরা আলোচনা করে নিয়েছিলাম। ঠিক আছে? আর আ এখানে দেখো তোমাদের বলছে যে এখানে তাও যে অপশনগুলো আছে বলে দিই, যে অ্যাডহক কমিটি, এই অ্যাডহক কমিটি অন দ্য তোমার হচ্ছে যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা তোমাদের এক্সামে আসে। রাজেন্দ্র প্রসাদ কিন্তু এর তোমার হচ্ছে যে চেয়ারম্যান ছিলেন। তারপরে দেখো অর্ডার অফ বিজনেস কমিটি, কে মুন্সি এর কিন্তু তোমার হচ্ছে যে চেয়ারম্যান ছিলেন। এবং তারপরে তোমাদের যেটা আসছে যে কমিটিজ অন তোমার হচ্ছে মাইনরিটিস কমিটিজ অন ফান্ডামেন্টাল রাইট মাইনরিটিস ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, এটা তোমরা একটু আগেই আমি আলোচনা করলাম, এর আন্ডারে অনেকগুলো সাব কমিটিজও ছিল। তো এর আর কি তোমার হচ্ছে যে চেয়ারম্যান ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এগুলো কিন্তু একটুখানি খুব ভালো করে মাথায় রাখবে। তোমাদের এক্সামের জন্য এই জায়গাগুলো যে কতটা ইম্পর্টেন্ট, মানে আমি মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো একটুখানি তোমরা ঘাটাঘাটি করবে, নিজেরাই দেখতে পাবে যে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই গণেশ বাসুদেব মাভলাঙ্কার কিন্তু তোমার প্রথম কিন্তু স্পিকার ছিলেন। এই কারণে এনাকে ফাদার অফ লোকসভাও কিন্তু বলা হয়, মাথায় রাখবে। প্রথম কিন্তু ইনি ছিলেন, স্পিকার ছিলেন। আচ্ছা, আর স্পিকারের যে আর্টিকেল সেটা কিন্তু 93, এটাও খুব ইম্পর্টেন্ট, এর সাথে সংযুক্ত বলে বলে দিলাম। আচ্ছা, যে তথ্যগুলো দিলাম আগের প্রশ্নগুলো থেকে, মানে প্রশ্নটা থেকে, এগুলো একটুখানি করে নিও, মানে নোট ডাউন করে নিও। দেখো কমিটিগুলো আমি অলরেডি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, লিস্টটা পুরোটাই ধরে ধরে বলে দিয়েছি। যাই হোক, তারপরের প্রশ্নটা দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম এ পার্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রম মাদ্রাস কনস্টিটিউয়েন্সি ইন 1946। 1946-এ তোমার মাদ্রাস কনস্টিটিউয়েন্সি থেকে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একজন মেম্বার বা পার্ট হয়েছিলেন? তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে দেখো আম্মু তোমার হচ্ছে যে স্বামীনাথন, আম্মু স্বামীনাথন। তো আম্মু স্বামীনাথন ইনি কিন্তু তোমার হচ্ছে যে আপার ক্লাস হিন্দু ফ্যামিলি থেকে ইনি আর কি তোমার হচ্ছে যে বিলং করতেন। আর আনাক্কারা অফ পালঘাট ডিস্ট্রিক্ট, আনাক্কারা পালঘাট ডিস্ট্রিক্টের আনাক্কারা কেরালাতে ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। কেরালে ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, এটা একটু মাথায় রাখবে। আর এনার ব্যাপারে যদি তোমাদেরকে আরো কিছু বলতে হয় তাহলে বলতে হবে যে ইনি কিন্তু ওম্যানস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1917 খ্রিস্টাব্দে, সরি 1917 খ্রিস্টাব্দে, মার্কারটা দিয়ে লিখে দিচ্ছিলাম, 1917 খ্রিস্টাব্দে ইনি কিন্তু তোমার ওম্যানস
ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, WIA আমি লিখে রাখছি, ওম্যানস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইনি কিন্তু তোমার হচ্ছে যে গঠন করেছিলেন, এটা একটু মাথায় রাখবে। এবং কে কে ছিলেন এনার সাথে সহযোগী হিসাবে? না, অ্যানি বেসান্ত, মার্গারেট কাজিন্স, তারপরে হচ্ছে তোমার মালাথি পট মালাথি পট্টবর্ধন, তারপরে হচ্ছে তোমার দাদাভয়, তারপরে ছিল হচ্ছে তোমার আম্বুজামাল আম্বুজাম্মাল, ঠিক আছে, আম্বুজাম্মাল। এনারা মিলে কিন্তু তোমার হচ্ছে যে এই WIA মানে হচ্ছে ইন্ডিয়া ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1917 খ্রিস্টাব্দে গঠন করেন, এটা একটু মাথায় রাখবে। হুম। ইনি মাদ্রাস প্রেসিডেন্সি থেকে তোমার মানে মাদ্রাস প্রেসিডেন্সি মানে মাদ্রাস কনস্টিটিউয়েন্সি থেকে আর কি তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কিন্তু একজন সদস্য হয়েছিলেন বা পার্ট হয়েছিলেন। আচ্ছা, দেখো তার পরবর্তী প্রশ্নটা, যে দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কনসিস্টেড অফ ড্যাশ মেম্বার্স। এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো, হয়তো না অনেকেই জানো তোমাদের মধ্যে। আর এটার অ্যান্সার হবে হচ্ছে 7 জন। যে 7 জন ছিল তাদের নামটা একটুখানি আমি বলে নিই। আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার, আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, আরেকবার বলে দিচ্ছি, আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, BR আম্বেদকর, KM মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, তারপরে হচ্ছে BL মিটার, তারপরে হচ্ছে তোমার DP খৈতান। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, BR আম্বেদকর, KM মুন্সি, মুন্সি, তারপরে তোমার হচ্ছে যে মোহাম্মদ সাদউল্লাহ, BL মিটার, তারপরে হচ্ছে তোমার DP খৈতান, এনারা ছিলেন। আর এই ড্রাফটিং কমিটির যে প্রথম মিটিং অর্থাৎ তোমার 30শে আগস্ট, আবার মার্কার দিয়ে লিখে ফেলছি, 30 আগস্ট 1947, আমি 47 লিখে রাখছি, 1947 এটা মাথায় রেখো। 1947 আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রাফটিং কমিটি কিন্তু BR আম্বেদকরকে চেয়ারম্যান হিসাবে কিন্তু তোমার ইলেক্ট করছে বা চেয়ারম্যান হিসাবে কিন্তু এনাকে নির্বাচিত করছে, এটা একটুখানি কিন্তু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে ইনফরমেশনগুলো দিলাম ভালো করে মাথায় রেখো। লাস্ট প্রশ্নতে যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে বলে নিচ্ছি, যারা যারা আমাদের পেড আমাদের পেড থিওরি এবং প্র্যাকটিস ব্যাচে যারা যারা তোমরা যোগদান করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে নাম্বার আছে, নাম্বারটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বা লিখেও দিচ্ছি এখানে, 8813005030। এই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের যা কোয়ারিজ আছে এবং ব্যাচ রিলেটেড যা যা তোমাদের কোয়ারিজ আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারো। আর এছাড়াও আমাদের 9831394273 এই নাম্বারেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, তবে ফোন করবার আগে অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে, ডাইরেক্ট ফোন করো না, ফোন করবার আগে এবার হোয়াটসঅ্যাপ করে নিও। আচ্ছা, চলো তারপরের প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্নতে আসি। তো এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে দেখো, এখানে কয়েকটা তথ্য তোমাদের দেব। ইলেকশনটা মানে ইলেকশনের কি রেজাল্ট হয়েছিল সমস্ত কিছু বলে দেবো এখানে। চলো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। আচ্ছা, the total membership of the Constituent Assembly was 389, of which dash was representative of princely state. প্রিন্সলি স্টেট থেকে কজন রিপ্রেজেন্টেটিভ ছিল? আমি দেখো তোমাদেরকে প্রথম দিকের একটা প্রশ্নতে এর ভাগটা আমি বলে দিয়েছিলাম। 389 টোটাল মেম্বার, 292 জন ইলেক্টেড, 93 জন হচ্ছে তোমার প্রিন্সলি স্টেট, আর হচ্ছে 4 জন হচ্ছে তোমার চিফ কমিশনারেট। তাহলে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো, সেটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই 93।
93। ঠিক আছে? 93। এবারে এখানে তোমাদেরকে একটা জিনিস আমি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছিল, এই ইলেকশন কবে হয়েছিল? এই ইলেকশন হয়েছিল হচ্ছে তোমার জুলাই মাসে। ঠিক আছে? আবার মার্কার দিয়ে লিখছি। জুলাই মাসে। জুলাই মাসে 1946 এ। জুলাই মাসে 1946 এ এই ইলেকশন হয়েছিল এবং এই ইলেকশনের রেজাল্ট কি হয়েছিল? না আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবথেকে বেশি সিট পেয়েছিল। 292টার মধ্যে 208টা সিট পেয়েছিল। মুসলিম লীগ এরা পেয়েছিল হচ্ছে তোমার 73টা, 73 সিটস, এবং আদার্সরা 15 সিট। ঠিক আছে? তো এই দুটোই মেনলি মাথায় রেখো, আদার্সরা 15 সিটসের মতো পেয়েছিল। তো এইটা ছিল হচ্ছে তোমার ইলেকশনের রেজাল্ট। এগুলো একটুখানি কিন্তু মাথায় রেখো। ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের এই প্রশ্নগুলোই ছিল এবং আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো থেকে যে যে তথ্যগুলো তোমাদের দেয়া হলো সেই তথ্যগুলো তোমাদের জন্য খুবই ফলদায়ী হবে, এইটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। প্রচণ্ড ফলদায়ী হবে এবং ফলদায়ী শুধু না, প্রচণ্ড পরিমাণে উপকার হবে তোমাদের। তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন গিয়ে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রশ্নগুলো না, দেখো প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, কিন্তু এই প্রশ্নের সাথে সংযুক্ত যে তোমার তথ্যগুলো আমি দিলাম সেই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই একটু ভালো করে সকলে দেখবে। আর সকলকে ক্লাস শেষ করবার আগে আরেকবার বলে নিই যে সকলে যারা এখনো মানে যারা আমাদের প্র্যাকটিস ব্যাচ, মানে আমাদের পেইড প্র্যাকটিস ব্যাচ এবং পেইড থিওরি ব্যাচে যারা যুক্ত হওয়ার কথা ভাবছো, তারা কিন্তু দেরি করো না। তারা কিন্তু অবশ্যই আমরা যে দুটো নাম্বার তোমাদেরকে দিলাম সেই দুটো নাম্বারে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে? এবং ক্লাস রিলেটেড, মানে এই ক্লাসে যদি কোনো জায়গায় যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো রকম কোনো যদি প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্য। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাদেরকে যাবতীয় প্রশ্ন এই ক্লাস রিলেটেড কিন্তু করতে পারো। আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তোমাদেরকে আমরা মানে কমেন্টের মাধ্যমে বা কমেন্টের মধ্যেই তোমাদের মানে ডাউটগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, কিংবা পরের দিনের ক্লাসের শুরুতে আমরা তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখছি। সকলে খুব ভালো থেকো এবং সকলে আমাদের এই প্র্যাকটিস ক্লাসটা, আমাদের এই ইউটিউবের ফ্রি প্র্যাকটিস ক্লাসটা কিন্তু সকলে দেখতে থাকো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা ক্লাসে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের এই লাইক কমেন্টগুলোই কিন্তু পরবর্তীকালে আমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আনতে কিন্তু মানে সাহায্য করে বা মনোবল বাড়ায়। ঠিক আছে? তো সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, প্রত্যেকটা ভিডিও লাইক করবে এবং নিজেদের বন্ধু-বান্ধবদের সাথে ছড়িয়ে দেবে এবং তোমাদের বন্ধু-বান্ধবদের সাথে ছড়িয়ে দেবে এবং তাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে, আমাদের কনটেন্টগুলো দেখতে বলবে। আশা করি তারা আশাহত হবে না। ঠিক আছে? এবং আমাদের সাবস্ক্রাইবার তোমাদের মানে তোমরাই যদি এগুলো শেয়ার করো বা তোমরাই যদি করো, তোমাদেরই চ্যানেল, আমাদের সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। তো চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখলাম। সকলে খুব ভালো থেকো, সকলে পড়াশোনার মধ্যে থেকো, তথ্যগুলো পড়ো এবং এই রিলেটেড আরও প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এখান থেকে অনেকটাই সুবিধা হবে বা অনেকটাই তোমরা পাবে, উপকার পাবে। চলো, আজকের ক্লাস আমরা এত দূর অবধি রাখছি। পরবর্তী ক্লাসে আমরা আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসবো এবং আরও অনেক ইনফরমেশনের ঢালি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসবো। আজকের জন্য এতটাই রইল। আজকের জন্য তোমাদের কাছ থেকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকলের কাছ থেকে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।